গ্যাস সংকটে নাকাল জনজীবন একে একে বন্ধ হচ্ছে। রাজধানীর সিএনজি স্টেশন ব্যাহত শিল্প উৎপাদন সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর। হবিগঞ্জে এনসিপি ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি, হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভের ডাক। এবং নির্বাচন কমিশনে দলীয় নিয়োগ বহাল থাকলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন, মন্তব্য গোলাম পরোয়ারের। ইসির সাথে বৈঠক বাতিলের দাবি জানালো জামায়াত। আমন্ত্রণ চ্যানেলে দেশের কথায়, সাথে আছি আমি প্রিয়াঙ্কা চক্রবর্তী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীতে তীব্র গ্যাস সংকটে একে একে বন্ধ হয়ে যাচ্ছে সিএনজি ফিলিং স্টেশন। সকাল থেকে অনেক স্টেশন বন্ধ থাকলেও গ্যাসের আশায় দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা। চালু থাকা স্টেশনগুলোতেও ৫ থেকে ৬ ঘন্টা অপেক্ষার পর মিলছে গ্যাস। তেজগাঁও ও মিরপুর ১০ সহ কয়েকটি এলাকার স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গ্যাসের চাপ কমে নারায়ণগঞ্জে ৩৩টি সিএনজি স্টেশনেও তৈরি হয়েছে অচলাবস্থা। একই সংকটে বিপর্যস্ত গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও নরসিংদীর শিল্প কারখানা। বিশেষ করে গ্যাস নির্ভর পোশাক, ডাইং ও নিটিং কারখানায় উৎপাদন কমেছে। কোথাও শ্রমিকদের বসিয়ে রাখতে হচ্ছে, আবার কোথাও বাড়তি খরচে ডিজেল ব্যবহার করতে হচ্ছে। এতে উৎপাদন ব্যয়ের পাশাপাশি রপ্তানি পণ্য সময়মতো পাঠানো নিয়ে বাড়ছে উদ্বেগ। শিল্প মালিকদের আশঙ্কা, সংকট দীর্ঘ হলে বাড়তি খরচে এয়ার শিপমেন্ট করতে হতে পারে, এমনকি বাতিল হতে পারে কিছু রপ্তানি আদেশও। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্প খাতে গ্যাসের সংকট সমাধানে উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল। সকালে সচিবালয়ে সরকার প্রধানের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক শেষে তিনি কথা জানান। আমরা সিরিয়াল দিছি মনে করেন ৯টায়, এখন বাজে ১২টা, ৩ ঘন্টা লাগছে পাম্পে ঢুকতে। এন থেকে মনে করেন ১৫০-২০০ গাড়ির উপর সিরিয়াল ধরে আন্দা। আমার করে গ্যাস নিতে ৪ টনে ৫ ঘন্টা লাগে। আমাদের এই ৫ ঘন্টা সময় ভিতরে আমরা আমাদের জমা এবং আমাদের মানে দৈনিক যেটা নিম্ন আমাদের একটা আয়, কোনোটাই হচ্ছে না। এখন গ্যাস পাম্পে যদি ৪ ঘন্টা যাই আমাদের তো অনেক সমস্যা বলতে গেলে কি, এখন স্যারের মিটিং আছে, স্যার দেখাচ্ছে মিটিংয়ে যেতে পারতেছে না আমার জন্য, গাড়ির জন্য। পর্দে আসে যেখানে গ্যাস ঢুকতো আগে মনে করেন যে ৬০০ টাকার, ৬৫০ টাকার, এখন দেখে যে মাত্র ১০০, ১২০, ৩০ এরকম ঢুকে। এখন আবার সিরিয়াল লাগাইছি ২০০ গাড়ির পিছনে। এখানে আসছি, আসার পরে এখন কত পাই আমি জানি না, কিন্তু আমাদের খুবই সমস্যা হইতেছে এই গ্যাস কম থাকার কারণে লাইনে। এখন পর্যন্ত গ্যাস পাম্পে এই মাত্র লোডে লাগাইছে, এখন গেতে গেতে মোটামুটি আমাদের দিন শেষ হয়ে যাইতেছে। এতে 2 ঘন্টা যাবত লাইন দিয়ে গ্যাস প্রেশার মতো পাইতেছি না। লালনে নাই, সাহারায় নাই, কোথাও গ্যাস নাই সাভারে। দর্শক, রাজধানীর মগবাজার ফিলিং স্টেশন থেকে এ বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী ABM রব্বানী বাপ্পি। ধন্যবাদ প্রিয়াঙ্কা। রাজধানী গ্যাস সংকটের ফলে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে ফিলিং স্টেশনগুলো। সকাল থেকে অনেক স্টেশন বন্ধ থাকলেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন গ্যাস পাবার আশায় চালকরা। এদিকে চালু থাকা স্টেশনগুলোতেও ৫ থেকে ৬ ঘন্টার পর গ্যাস মিলছে। রাজধানী, তেজগাঁও এবং মিরপুরে 10টি সহ সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার এবং গাজীপুরে গ্যাস সংকটের ফলে উৎপাদন ব্যাহত হচ্ছেন শিল্প কারখানাগুলো, বিশেষ করে গ্যাস নির্ভর পোশাক কারখানাগুলো। এর ফলে তারা কর্মীদেরকে বসিয়ে রেখেছেন এবং কোথাও কোথাও ডিজেল ব্যবহার করছেন। আমার কাছে গ্যাস সংকট নিয়ে সর্বশেষ এই ছিল তথ্য। ধন্যবাদ বাপ্পি। দর্শক, সাভার থেকে শিল্প কারখানায় ও ফিলিং স্টেশনে গ্যাস সংকটের প্রভাব নিয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী রাজীব মাহমুদ আহমেদ। ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমি এখন রয়েছি সাভার গ্যান্ডা এলাকার একটি সিএনজি। আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি এখানে গ্যাস নেওয়ার জন্য গাড়ির দীর্ঘ সারি রয়েছে, প্রায় ১ কিলোমিটার জায়গা জুড়ে আমরা দেখতে পেয়েছি যে গাড়ির দীর্ঘ লাইন। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি, আমরা বিভিন্ন শিল্প কারখানায় ঘুরেছি, সেখানে আমরা দেখতে পেয়েছি গ্যাস সংকটের কারণে কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা কারখানার মালিকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে শিল্প কারখানা। এই শিল্প কারখানায় যদি সঠিকভাবে
গ্যাস সরবরাহ তারা না পান, তাহলে উৎপাদন ব্যাহত হলে তারা কিন্তু লসের সম্মুখীন হবে। এছাড়াও তারা আমাদেরকে জানিয়েছেন যত দ্রুত সম্ভব তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন যেন গ্যাস সংকট দ্রুত সমাধান করা হয়। এই ছিল আমার কাছে সাভার থেকে গ্যাস সংকটের সর্বশেষ। প্রিয়াঙ্কা। ধন্যবাদ রাজীব আপনাকে। হবিগঞ্জে এনসিপি ও ছাত্রদল যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে আজ বিকেল ৩টায় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। কর্মসূচিতে আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের উপস্থিত থাকার কথা রয়েছে। অন্যদিকে এনসিপির বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ তুলে প্রতিবাদ কর্মসূচি দিয়েছে ছাত্রদল ও যুবদল। জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে সংগঠন দুটি। এর আগে মঙ্গলবার এনসিপির কর্মসূচি শেষে নেতাদের গাড়ি বহরে হামলার অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও আহতের ঘটনা ঘটে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন সচিবালয় দলীয় পরিচয়ে কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বহাল থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ ও নিরপেক্ষতা হারাতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এ শঙ্কা ও দাবি তুলে ধরে জামায়াতের ৬ সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনের আইন ও বিধিমালা সংশোধন, নির্বাচন কমিশনে বিএনপিপন্থী অতিরিক্ত সচিব নিয়োগ এবং সাতক্ষীরা ৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। বৈঠকে সিএসি এএমএম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ, নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ ও সিনিয়র সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন। এখানে কোনো পলিটিক্যাল ব্যক্তির নিয়োগ যে কোনো নির্বাচনকে নিরপেক্ষ করার ব্যাপারে অন্তরা এবং বাধা। সুনির্দিষ্ট মামলা ছাড়া কোনো আসামিকে শোন অ্যারেস্ট বা গ্রেফতার দেখানো যাবে না, হাইকোর্টের এমন আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ সুনির্দিষ্ট মামলা ছাড়া কাউকে গ্রেফতার না করার নির্দেশ দেওয়ার পাশাপাশি এ বিষয়ে রুল জারি করেছিলেন। আপিল বিভাগ হাইকোর্টের সেই রুল ৪ সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল জানান, হাইকোর্টের আদেশ কার্যকর থাকলে তদন্ত সংস্থার স্বাধীন তদন্তে বাধা সৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল। এই আদেশটিতে আমরা সংক্ষুব্ধ হয়েছি এই কারণে যে এমন একটি যদি ওপেন অর্ডার থাকে তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি গুরুতর কোনো অপরাধেরও যদি কোনো তথ্য পায় তাহলে তাকে গ্রেপ্তার করতে পারবেন না, তাকে আইনে সোপর্দ করতে পারবেন না। আমাদের অভিযোগের জায়গাটি হচ্ছে এতটুকু যে নাগরিক তার অধিকার সুরক্ষা পাবে সাংবিধানিকভাবে, কিন্তু আইন যেন তার নিজস্ব গতিতে চলতে পারে এরকম একটা ব্যালেন্স আমাদের করতে। সেক্ষেত্রে আদালত, আপনারা জানেন যে 2 দিন শুনানি হয়েছে। আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মাননীয় প্রধান বিচারপতি সহ 4 সদস্যের বেঞ্চ তারা হাইকোর্টের এই অন্তর্বর্তীকালীন আদেশটি স্থগিত করেছেন এবং হাইকোর্ট যে রুলটি দিয়েছেন সেই রুলটি 4 সপ্তাহের মধ্যে শুনানির জন্য নির্দেশনা দিয়েছেন। এবং আমি মনে করি যে রিট পিটিশনের আবেদনকারী যারা সংক্ষুব্ধ, আমি তাদের প্রতি আহ্বান থাকবে যে তারা যত দ্রুত সম্ভব এই মামলাটি শুনানির ব্যবস্থা করবেন। রাষ্ট্রের পক্ষ থেকে কোনো মামলা বিলম্ব ঘটানো হবে না কিংবা আমরা কোনো মুলতবি চাইব না। চট্টগ্রাম 2 আসনের বিএনপির সংসদ সদস্য সরওয়ার আলমগীরের পরবর্তী সংসদ অধিবেশনে যোগ দিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে জামাতের প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন চাইলে এ বিষয়ে নিয়মিত আপিল করতে পারবেন বলেও জানিয়েছেন আদালত। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। সরওয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে সংসদ অধিবেশনে অংশগ্রহণ থেকে বিরত রাখার আবেদন করেছিলেন নুরুল আমিন। এর আগে ঋণ খেলাপির অভিযোগে নির্বাচন কমিশন সরওয়ারের মনোনয়ন বাতিল করলেও হাইকোর্ট সেই সিদ্ধান্ত স্থগিত করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেন। 12 ফেব্রুয়ারি নির্বাচনে তিনি বিজয়ী হন। রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাকে তার নাম নির্বাচিত এমপি হিসেবে গেজেটে প্রকাশ করেছেন।
তৎপরবর্তীতে তিনি শপথ গ্রহণ করেছেন এবং পার্লামেন্ট অধিবেশনে যোগদান করেছেন, সেটি অব্যাহত থাকবে। তিনি তার এমপি হিসেবে দায়িত্ব পালন করা, পার্লামেন্টে অধিবেশনে যোগদান করা এবং জনগণের, বিশেষ করে তার নির্বাচনী এলাকার জনগণকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে কোনো আইনি বাধা এখন আর আপাতত থাকলো না। সুন্দরবনের অস্তিত্ব ও জীববৈচিত্র্য রক্ষায় বাঘ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে আজ পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ এই বন রয়্যাল বেঙ্গল টাইগারের নিরাপদ আবাসস্থল। সংরক্ষণের নানা উদ্যোগে গত কয়েক বছরে বেড়েছে বাঘের সংখ্যা, কমেছে শিকার ও বাঘের সংঘাত। 2018 সালে 114টি থেকে সবশেষ ক্যামেরা ট্র্যাপ জরিপে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 125টিতে। কিন্তু এই সাফল্যের আড়ালেও আছে শঙ্কা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে সুন্দরবন ও আশপাশকে বন্যপ্রাণী পাচারের অন্যতম উৎস বলা হয়েছে। হরিণ শিকারের ফাঁদে আটকা পড়ছে বাঘও। সম্প্রতি এমনই এক ফাঁদে আটকা বাঘকে 4 রাতের অভিযানে উদ্ধার করে চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করা হয়। গবেষণায় উঠে এসেছে বাঘ হত্যা ও পাচারের ঘটনাও। এর সঙ্গে বিষ প্রয়োগ, অবৈধ শিকার ও জলবায়ু পরিবর্তন বাড়াচ্ছে ঝুঁকি। এই কিছুদিন আগে হরিণের ফাঁদে একটি বাঘ আটকা পড়েছিল। হরিণের ফাঁদ যারা পাতে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীরা ধরে, প্রশাসন তাদেরকে ধরে এবং তাদেরকে চালানো দেয়। চালানো দেওয়ার পর কিছুদিন পর আবার বের হয়ে আসে, আইয়ে তারা একই কাজে লিপ্ত থাকে। কিন্তু তারা কিভাবে বাইরে, অল্প কিছুদিনের ভেতরে আবার বাইরে চলে আসে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর একটু কঠোর হওয়া দরকার। একটা আন্তর্জাতিক চোরাচালান সিন্ডিকেট আছে যারা বাঘের চামড়া ব্যবসা করে বা বাঘের দেহ অংশ, দাঁত, হাড়, অন্যান্য কাজে তারা বিদেশে পাচার করে। তো এই পাচারকারীকেও আমাদেরকে শনাক্ত করতে হবে এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী মুখ্য ভূমিকা পালন করবে এবং আমাদের সামাজিকভাবে একটা আন্দোলন গড়ে তুলতে হবে। সক্রিয় মৌসুমী বায়ু ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের অধিকাংশ অঞ্চলে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। উপকূলীয় ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় নদীবন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও হবিগঞ্জ সহ দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদ নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি অব্যাহত রয়েছে। তবে ব্রহ্মপুত্র যমুনা অববাহিকায় পানি বাড়তে থাকায় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও সিরাজগঞ্জের নিম্নাঞ্চলে নতুন করে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, কক্সবাজারের উখিয়া থেকে এই বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী মুজিবুর রহমান। প্রিয়াঙ্কা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কক্সবাজারেও 3 নম্বর সতর্কতা সংকেত চলছে। গভীর সমুদ্রে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, সেটি আজ সকাল নাগাদ পশ্চিমবঙ্গের উড়িষ্যা অতিক্রম করার কথা। তবে আমার পেছনটা যদি আপনাকে একটু দেখাই, যেন সমুদ্রের বিশাল আকৃতির তরঙ্গ যেন তীরের বুকে আশ্রয় পড়ছে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, কক্সবাজারের উখিয়াতেও কিন্তু সকাল থেকেই গুড়ি গুড়ি মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এখানে ইনানি সমুদ্র সৈকত কিন্তু পর্যটক শূন্য রয়েছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, আবহাওয়া অফিস যেটি জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মাছ ধরা ট্রলার এবং নৌকাসমূহগুলোকে তীরের কাছাকাছি অবস্থানে চলাচলের কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এই ছিল কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। প্রিয়াঙ্কা, ধন্যবাদ মুজিবুর আপনাকে। আবাসিক এলাকায় মুরগির খামার গড়ে তোলায় তীব্র দুর্গন্ধ ও দূষণে অতিষ্ঠ হয়ে পড়েছেন খুলনার ডুমুরিয়ায় রাজবাড়ী গ্রামের বাসিন্দারা। খামারিদের মৌখিকভাবে খামার সরাতে বলার পরও কোনো কাজ হচ্ছে না। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। প্রতিনিধি জাহাঙ্গীর আলম মুকুলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া রাজবাড়ী গ্রামে 50 থেকে 60 পরিবারের বসবাস।
দীর্ঘ কয়েক বছর যাবৎ এই গ্রামের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপন যেন নরকে পরিণত হয়েছে। নিয়ম নীতির তোয়াক্কা না করেই লোকালয়ের ভিতরে গড়ে তোলা হয়েছে প্রায় 10টি মুরগির খামার। স্থানীয়দের অভিযোগ, মুরগির বিষ্ঠা ও বর্জ্যের তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পুরো এলাকা। ঘরের দরজা জানালা খুলে রাখার উপায় নেই, নেই শান্তিতে দুমুঠো ভাত খাওয়ার পরিবেশও। বাড়ি একটা মেয়েও বিয়ে দিতে পারিনি, গন্ধের জন্য আমরা বাড়ি দাঁড়াতে পারিনি। একটা লোকজনও আসতে পেতেছে না, গন্ধে ফিরে যাচ্ছে। আর এত দুর্গন্ধ, আমরা বাড়ি খাতেও পারিনি, থাকতেও পারিনি, এরকম সমস্যা। বাড়ি ঘরে আমরা থাকতে পারি না, একটু অসুবিধা হয়। মেয়ের সবসময় অলরেডি অসুখ পড়ি আছে, কালকেও ওষুধ নিয়ে আসি, ওষুধের কাজ হচ্ছে না। 6 মাসই বাচ্চা আমার। আমি বুড়ো মানুষ, গ্যাসের বড়ি খাতে মরি গেলে কটু পুরা গ্যাসের বড়ি দেওয়া করে। আমি ওর কুলিত পাচ্ছিস নেই, কেউ আমাকে বাই আসে না, একটা তোমাকে বাই আসে। সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিন শেখের 2টি খামার ছাড়াও একই গ্রামের আনিসুর রহমান ও সেলিম জুয়েল এবং পিয়াসের খামার সহ বেশ কয়েকটি খামার রয়েছে এখানে। মানুষের ভোগান্তির কথা বিবেচনায় নেই তাদের। ওই সোনালিতে প্রচণ্ড লস খাইছি, লসকে ছাড়ান দিয়েছিলাম। তারপরে কোম্পানির এই ব্রয়লারের চাষ এই 4 তারিখ তুলেছিলাম। খানার গর্ত যে ময়লাটা ফেলা নিয়েছে, বৃষ্টি হয়েছে তাই গন্ধ বেরোয়। ওটা বাড়ির ভিতরে, আমি তো বাড়ির বাইরে। সরকারি নীতিমালা অমান্য করে খামার করার সুযোগ নেই বলে জানান এই প্রাণী সম্পদ কর্মকর্তা। তদন্ত করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। আসলে 10 বছর যাবত যেহেতু তারা ফার্ম করতেছে, আমাদের আর আগে জানা উচিত ছিল। বরাতিয়াতে আমাদের রেজিস্ট্রেশনভুক্ত খামার নাই। আমার লোক পাঠিয়ে আমরা খোঁজ নিব, খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় আইনে যা আছে সেভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় আবাসিক এলাকা থেকে দ্রুত এই অবৈধ খামারগুলো সরিয়ে নেওয়ার জোর দাবি এলাকাবাসীর। আবন এম শাহ, চ্যানেল এস, নিউজ ডেস্ক। নানা প্রতিকূলতা পার করছে দেশের পোশাক শিল্প। বৈশ্বিক সংকট, জ্বালানি সংকট, রাজনৈতিক অস্থিরতা ও মূল্য প্রতিযোগিতায় পিছিয়ে পড়ায় গত কয়েক মাস ধরে কমছে পোশাক রপ্তানি। ক্রয়াদেশ পেলেও মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে কাঁচামাল পেতে বিলম্ব হওয়ায় সময় মতো রপ্তানি করা যাচ্ছে না। এই অবস্থায় প্রতিযোগিতামূলক পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বিস্তারিত মিঠুন সরকারের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন সঞ্জীব চক্রবর্তী। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর সর্বশেষ প্রতিবেদনে 2025 সালে বাংলাদেশকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক এবং ভিয়েতনামকে তৃতীয় অবস্থানে রাখা হয়েছে। তবে এবার বাংলাদেশের স্থানটি দখলে নিতে যাচ্ছে ভিয়েতনাম। তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে ভিয়েতনাম শক্ত ভিত তৈরি করেছে। তেল, গ্যাস সহ আর্থিক ও নীতিগত দিক থেকে দেশটি অনেকটা এগিয়ে। অপরদিকে বাংলাদেশ রাজনৈতিক ও জ্বালানি সংকট সহ নানা সমস্যার সম্মুখীন হয়েছে। ভিয়েতনাম আসলে ওদের যে ফাউন্ডেশনটা, এই যে আমরা বলছি যে তেল, গ্যাস, পোর্ট, তারপরে আপনার FTA বা আপনার ফাইন্যান্সিং ব্যবস্থা, এগুলো তো ওরা আসলে অনেক আগে থেকে না অনেক শক্ত করে এগিয়েছে। আমরা কিন্তু অতীতে এই জায়গাটায় খুব বেশি শক্তভাবে ভিত নিয়ে কাজ করতে পারিনি, যেটার ফল কিন্তু আজকে এসে আমরা স্থবির অবস্থায় আমরা দেখছি। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, পোশাক রপ্তানি খাতে ভিয়েতনাম এগিয়ে যাওয়ার পিছনে মূল কারণ হলো অনুকূল পরিবেশ, বিদেশি বিনিয়োগ এবং শক্তিশালী বাণিজ্য চুক্তি। ভিয়েতনামের যে অনুকূল পরিবেশ আছে বা তাদের যে পরিমাণ ফরেন ইনভেস্টমেন্ট আছে, সেই তুলনায় যদি আমরা সেরকম ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে পারি, তাহলে আমরাও হয়তো তাদের মতো আরো বেশি কম্পিটিটিভ হতে পারবো। চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধ ও ইউনুস সরকারের সময় দেশের ব্যবসা প্রসারে অনিশ্চয়তা ছিল জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এর প্রভাব পড়েছে রপ্তানি বাণিজ্যে। মন্দা কাটিয়ে উঠতে কাজ করছে সরকার। এই যে অচল অবস্থা বা রপ্তানির ক্ষেত্রে একটা মন্দা অবস্থা, আশা করি এই বছরে, আগামী অর্থ বছরে সেটা কিছুটা হলেও আমরা এই বৃত্ত ভেঙে বেরিয়ে আসতে পারবো। কারণ নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে যদিও বিশ্বের 2টা যুদ্ধ চলমান এবং উন্নত অনেক দেশেই ভোগের কনজাম্পশনের পরিমাণ কিছুটা নেতিবাচক, গত বছরের একটা বড় অনিশ্চয়তা ছিল। এদিকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেন, বিগত সরকারের সময় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। প্রয়োজনীয় পরিমাণে গ্যাস উত্তোলন না করায় বর্তমান সংকট তৈরি হয়েছে। নতুন করে কোনো শিল্পে গ্যাস কানেকশন দেওয়া হবে না। কেন হলো এটা? কেন অন্তত ফর দ্য টাইম বিইং এটা করতে হয়েছে? কারণ এক্সিস্টিংগুলোতে আপনি যথেষ্ট পরিমাণ গ্যাস দিতে পারছেন না। একটা দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য এনার্জি সিকিউরিটি সবচেয়ে আগে থাকার কথা ছিল, কি ছিল না।
দেশের গ্যাস তোলার চেষ্টা করা হয় নাই। এলএনজি এনে এলএনজির দাম খুব ফ্লাকচুয়েট করে এবং কিছু অলিগার্ককে সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে। আপনি এই মুহূর্তে আমরা এটা সরিয়েও ফেলতে পারছেন না। সো এটা একটা কন্টিনিউয়াস একটা প্রবলেমের মধ্যে চলে। শুধু রপ্তানির কথা বলছি না, দেশের ডোমেস্টিক ইনভেস্টমেন্ট বা শিল্পায়নে কি যথেষ্ট হচ্ছে? সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশের হারানো অবস্থান পুনরুদ্ধারে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মিঠুন সরকার, চ্যানেল এস, ঢাকা। চ্যানেলে দেশের কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। গ্যাস সংকটে নাকাল জনজীবন একে একে বন্ধ হচ্ছে। রাজধানীর সিএনজি স্টেশন, ব্যাহত শিল্প উৎপাদন, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর। হবিগঞ্জে এনসিপি ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে 144 ধারা জারি, হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভের ডাক। নির্বাচন কমিশনে দলীয় নিয়োগ বহাল থাকলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন, মন্তব্য গোলাম পরোয়ারের। ইসির সাথে বৈঠক বাতিলের দাবি জানালো জামায়াত। সুন্দরবনে বাড়ছে বাঘ, কাটেনি শিকার পাচারের সংখ্যা, হয়ে উঠছে আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারের গুরুত্বপূর্ণ রুট, মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন। এবং লঘুচাপের প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস, সমুদ্র ও নদী বন্দরে সতর্কতা, দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি। এই ছিল চ্যানেলের দেশের কথায়। দর্শক, চ্যানেলের সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।